করেছেন এবং যারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আজকে একজন, দুইজন, তিনজন, বেশ কয়েকজন গেস্ট রয়েছেন যারা তাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবেন আপনাদের সাথে। আমি প্রথমেই যাচ্ছি বুঞ্জিয়াসের কাছে। আচ্ছা, আপনার নামটা একটু সবাইকে বলবেন প্লিজ আরো একবার। আমি যেভাবে বলেছি তারপর আপনার পরিচয়টা দেন প্লিজ। হ্যালো লিসনার্স, আমি উইন ডায়াস। অনেকে আমাকে চিনবেন, আমার ফ্রেন্ডরা এবং আমার ভাই যারা শুনছেন। আমি তাদেরকে বলছি যে আমি যেই ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যখন একটা হোস্টেলে থাকি গাজীপুরে প্রায় 5 মাসের জন্য, সেই হোস্টেলে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে সেটা আমি এখন বলতে চাচ্ছি। তো আমি ঘটনায় চলে যাই। তখন আগস্ট মাস। আমি যে হোস্টেলে থাকি ওই হোস্টেলে এরকম একটা নিয়ম ছিল যে স্যাটারডেতে, শনিবার, আমাদের সন্ধ্যা 6টার পরে একটু রিক্রিয়েশনাল প্রোগ্রাম হতো। গান বাজনা, স্টুডেন্টরা গাইতো বা নাচ করতো বা এরকম প্রোগ্রাম হতো, কারণ সানডে থেকে আমাদের আবার স্কুল আরম্ভ হতো। তো সেদিন অগস্টে আমাদের পরীক্ষা হওয়ার কারণে হঠাৎ করে বলে দিল যে আজকে হবে না এই প্রোগ্রামটা, তোমাদের আজকে ডর্মে যেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আমাদের হোস্টেল সম্পর্কে একটু যদি ধারণা দেই, আমাদের হোস্টেলটা 2টা ক্যাম্পাসে ডিভাইডেড এবং খুব বড় একটা হোস্টেল, 64 একর্স এর উপরে, 64 একর উপরে একটা বড় হোস্টেল। এবং হোস্টেলের যে পাশে আমরা থাকতাম সেটা ছোট পোর্শনটা, যেখানে আমাদের স্কুল, আমাদের লাইব্রেরি, অফিস এবং আরো আর ওখানে আমাদের ছেলেদের ডর্ম এবং মেয়েদের ডর্ম ছিল। আমাদের রাস্তাটা ক্রস করে ওপারে অনেক বড় জায়গাটা, যেখানে আমাদের বাগান, মাঠ এবং অনেক জমি এবং টিচারদের রেস্ট কোয়ার্টার গুলো ছিল। তো আমাদেরকে এরকম নোটিশ দেওয়া ছিল যে রাত 8টার পরে কেউ ওই টিচারদের ওদিকে যাবে না, সব স্টুডেন্টরা ডর্মে থাকবে। কিন্তু যেহেতু সেদিন আমাদের কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি হচ্ছে না, তাই আমি এবং আমার একটা ক্লোজ ফ্রেন্ড, আমি তখন পড়ি ক্লাস 7-এ, 2005 এর ঘটনা এটা, এবং আমার ক্লোজ ফ্রেন্ড তার নাম তিমথি, সে পড়তো ক্লাস 6। তো আমরা দুজন মিলে প্ল্যান করি যে আমরা ওপাশে যাব টিচারদের হোস্টেলে এবং ওখানে ওই টিচারদের কোয়ার্টারে, এবং ওখানে আমরা কিছু টাইম স্পেন্ড করব, গল্প করব এবং একটা ঘুরবো। এবং রাত হয়ে গেছে, তাই রাত্রেবেলায় ঘুরবো। আমরা ঘুরতে পছন্দ করতাম, কিন্তু এর আগে কখনো আমরা রাত্রেবেলা ঘুরতে যাইনি। তো আমরা বেরিয়ে যাই 8টার আগে, 7:30টার দিকে। তো গেটে কোনো প্রবলেম হয় না, আমরা দুজনেই 8:45টার দিকে এরকম বেরিয়ে যাই। যে আমরা যখন ওপারে যাই, যে আমরা টিচারদের বাসা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওখানে টিচারদের বাসা সব একতলা বাসা, 2, 3, 4, 5টা এরকম বাসা। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা ডিপে একদম রিমোটে জায়গায় যাবো, যেখানে আমরা দিনের বেলা গিয়েছি এবং রাত্রেবেলা শুধু যাবো, যে কিছু গল্প করবো, চলে আসবো। তো আমরা যখন যাই, আমরা হঠাৎ করে একটা টিচারের বাসার সামনে আমরা দাঁড়াই। ওই টিচারটা আমাদের কেমিস্ট্রি টিচার ছিলেন এবং আমরা এমনি দাঁড়াই তার বাসার সামনে কিছু সময়, দাঁড়িয়ে ভাবি যে আচ্ছা দেখি কি। তার ওয়েট করার পরে এমন হলো না, আমরা একটু সামনে চলে যাই, আমরা এখান থেকে চলে যাবো। এর মাঝখানে হঠাৎ করে টিচারের দরজাটা, 2টা দরজা থাকে তাদের সবসময় বাসায়। প্রথম দরজাটা কাঠের, এরপরে মসকিউটো নেটের একটা দরজা। ভিতরের দরজাটা খোলার আওয়াজ পাই, পেলে আমার কাছে একটু ভয় লাগে যে এখন আমাদেরকে এখানে দেখলে কেউ ডিটেনশন দিতে পারে, তাই আমরা একটু সরে যাই। তো আমি যাই একটু সামনের একটা ঝোপের ওখানে দাঁড়াই, এবং আমার ফ্রেন্ডটা ও দরজার খুব কাছে থাকাতে ও দৌড়িয়ে পিছনে চলে যায়। তো ওই সময়টাই আমাদের দুজন ফ্রেন্ডের সেপারেশনটা হয়ে যায়। তো আমি ঝোপের ওখানে দাঁড়িয়ে আছি, এমন সময় আমাদের দৌড়ের শব্দটা শুনে টিচারের হাজবেন্ডটা বেরিয়ে বলে কে ওখানে, বলে এদিকে ওদিকে তাকিয়ে সার্চ লাইট মারলে এমন টাইমে সব লাইটগুলো আস্তে আস্তে ডিম হয়ে বন্ধ হয়ে গেল। এবং আমরা না ভাবছি যে কি করবো, হেঁটে যাবো, কিন্তু ওনার হাতে যেহেতু সার্চ লাইট দেখতে পাবেন, তাই আমরা তার সামনে দিয়ে হাঁটি। আমরা যেখানে দুজন সেখানে দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে তিমথিও ওখানে দাঁড়িয়ে আছে এক জায়গায়, আমিও দাঁড়িয়ে আছি চুপ করে। এমন সময় মাত্র 30 সেকেন্ডের মধ্যে আবার লাইটগুলো জ্বলে ওঠে। টিচারও টর্চ সার্চ লাইট দিয়ে এদিক ওদিক মেরে কোথাও কিছু না পেয়ে দরজাটা আটকে দিয়ে আবার পিছনে যখন ভিতরে দরজাটা আটকে দেয়, তখন কনফার্ম যে টিচারটা বের হবে না। আমি পিছনে ফিরতেই দেখি আমার বন্ধু ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি অবাক, ভাবি ও তো অন্যদিকে দৌড় দিয়েছিল, কিন্তু মাথায় এত চিন্তা আসেনি। বললাম কি ব্যাপার, আচ্ছা চলো আমরা যাই। টিচারটা মেরে বের হয়, কিন্তু আস্তে আস্তে হাঁটি যেন আমাদের কি স্পট না। আজকে আমরা অনেক দূর যাই। আমি তিমথিকে কিন্তু দেখে আমার একটা জিনিস মনে হয় যে ওকে কেন জানি হঠাৎ করে কেউ পানির মধ্যে ভিজিয়ে উঠিয়ে নিয়ে এসেছে।
তার চোখগুলো পুরো নামানো তো সারা গাছ নিচে। আমি অত খেয়াল করি না, কারণ আমরা 3 মাসের বন্ধু এবং খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, তো মনে হয় নর্মালি। তো ঠিক ও আমার এক হাত সামনে হাঁটছে এবং আমরা ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আমি ওকে ফলো করে করে হেঁটে যাচ্ছি তার পিছে পিছে। ও হাঁটছে, ওকে আমি জিজ্ঞেস করলাম যে তিমথি, আমার তো একটা শব্দ মনে হচ্ছে, পিছন থেকে কি আর কেউ আসলো? ওর একটা ভাই ছিল, নাম বিনি। তোমার ভাই কি আমাদের সঙ্গে এসেছে? কোনো উত্তর দেয় না, শুধু হেঁটে যায়। আমিও তার পিছে পিছে হেঁটে যাচ্ছি, আমরা দুজনে ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। ঘাসগুলো বেশ বড়, আমাদের হাঁটু পর্যন্ত প্রায়, এবং পিছনে আমার মনে হচ্ছে যে আমার পিছনে একটা পাতার আওয়াজ বা কিছু মোচড়ানো আমাদেরকে ফলো করে হেঁটে আসছে। তো আমি বারবারই দাঁড়াচ্ছি, লক্ষ্য করছি, কিন্তু ওকে একদম নিশ্চিন্ত মনে হচ্ছে। হেঁটে যেতে যেতে বেশ অনেক দূর, অনেকটা সময় হয়ে গেছে। যেহেতু ওই হোস্টেলটা একটু গ্রামের মতোই, সেহেতু ওখানে এরকম রড নাই, বাঁশের উপরে লাইন টেনে ইলেকট্রিকের বাল্ব চলে। তো আমরা বেশ হাঁটতে হাঁটতে বাল্ব যতগুলো ইলেকট্রিসিটি লাইট চলে ওগুলো পার হয়ে চলে গেছি। এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, আমরা এত দূরে চলে গেছি। এবং সামনেই হচ্ছে একটা বেশ ঢালু জায়গা, বেশ ঢালু একটা জায়গা, কোনো পুকুর না, কিন্তু ঢালু নিচু একটা মাঠ। এবং ঠিক ওখানে যে ও বসে পড়ে, বসে পড়লো। ও দুটা হাঁটু একসঙ্গে নিয়ে দুটা হাঁটুর দুপাশে দিয়ে হাত ধরে বসে প্রথম কথাটা বলে। তার কথা, আমিও বসে পড়ি তার পাশে। বসতেই সে আমার দিকে না তাকিয়ে একভাবে বলল, তুই জানিস আমাকে লাইব্রেরিতে যেতে হবে। আমি বলি, লাইব্রেরিতে? হ্যাঁ, লাইব্রেরিতে তো আমরা তো বুধবারই গিয়েছিলাম, তো যাবো আমরা, কালকে স্কুল খুলবে, লাইব্রেরি তো খোলা থাকবে, আমরা যাবো। ও আমাকে বলে খুব গভীর ভাবে, এভাবে কখনো কথা বলে না, বলে তুই বুঝতে পারিস না, ওরা আমাকে লাইব্রেরিতে যেতে দেয় না, কিন্তু আমাকে যেতেই হবে। আমি বলি, লাইব্রেরিতে যেতে হবে? আচ্ছা, কিন্তু কি হয়েছে, কেন লাইব্রেরিতে যেতে হবে? একটু সন্দিহান হয়ে জিজ্ঞেস করি। কিন্তু আমার তখনও কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার গাটা একটু ঘামছে, মনে হচ্ছে যে আমার একটু ঘাম হচ্ছে, খুব গরম অনুভূতি হচ্ছে, কিন্তু সব ঠান্ডা, জায়গা একদম নিস্তব্ধ। ও আরম্ভ করে কথা বলা, অনেকটা তুই করেই কথা বলে, আমার সঙ্গে কখনো এরকম বলতো না। বলে, দেখ, এই লাইব্রেরিতে একটা ছেলে মারা গেছে, তুই কি জানিস? আমি বলি, আমি তো কম মাসে আসলাম। ও আমার কথা থামিয়ে, হ্যাঁ, তুই কিভাবে জানবি? তুই তো কম মাসের জন্য এখানে এসেছিস, আমি তো অনেক দিন ধরে এখানে আছি। এই লাইব্রেরিতে একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। কেন ওই টিচারটা একটা টিচারের নামে বলে বা কোনো একটা ডিনের নামে বলে, বলে ওই তার এই একটা সাধারণ বিষয় নিয়ে ওই ছেলেটার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি। হয়তো ওই মেয়েটাকে সে ভালোবাসতো, তাই বলে কেন ওই ছেলেটাকে এক্সপেল করে দিতে চেয়েছিল। সেটা অনেক কষ্ট নিয়ে মারা গেছে। আমি দেখি ও আস্তে আস্তে ওর স্বরটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক গম্ভীর, এবং ও অনেক ইম্পলস ভাবে কথা বলছে, আমাকে যেন চেপে ধরবার মতো। তো আমি বলছি, তো কি করব আমি? আমাকে তো এটা আগে বলিসনি কখনো, তোর আজকে শুনতে হবে সব কথা। ওই লাইব্রেরিতে অনেক কষ্ট পেয়েছে, তুই বুঝিস মানুষের গলায় দড়িতে ফাঁস আটকে কিভাবে মরে। আমি কাঁপছি, আমি বলছি, তিমথি, যদি তুমি আমাকে ভয় দিতে চাও, আমি ভয় পেয়েছি, কিন্তু এখন আমরা ফিরে যাই, চলো, অনেক রাত হয়েছে এবং আমরা জানি যে আমরা অলরেডি বকা খাবো, কিন্তু তারপরও আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু ও বলে, না, যাবো না, কিন্তু তুইও যাবি না, তোকে বুঝতে হবে এগুলা কেন হয়, এগুলা হতে পারে না এখানে, এরকম নানা কথা বলে। ও আরেকটা ছেলের কথা বলে যে নাকি সাপ আনতে পারে। ও আমাকে বলে, ওই ছেলেটার সঙ্গে ঘুরবি না তুই। সাপ আনতে পারে ব্যাপারটা একটু বুঝবেন? হচ্ছে একটা ছেলে, তার নাম মার্মা, তারা উসাই সিং মার্মা নামে একটা ছেলে, তারা নাকি স্পেল দিয়ে, মন্ত্র দিয়ে সাপকে বশে আনতে পারে, সাপ চালাতে পারে। তো ও আমাকে বলে যে ওই ছেলেটার সঙ্গে যেন আমি না ঘুরি। ওই ছেলেটা আমার ক্লাসমেট, কিন্তু ওরকম ভাবে কথা হতো না, বাট মাঝে মাঝে ঘুরতাম, তো যেন না ঘুরি এই জন্য। এবং ও আরো কথা বলে, ও বলে যে এগুলা, এবং ও অনেক কি কি যে কথা বলতে থাকে, অনেকটা আমার কাছে মনে হয় যে আমি একটা টানেলের মধ্যে ঢুকে গেছি, আমি বের হতে পারছি না, আমাকে কে জানি আটকিয়ে স্ট্যাচুর মতো বসিয়ে রেখে দিয়েছে। এমন সময় হঠাৎ করে আমি ওর গলার দিকে লক্ষ্য করি, দেখি যে ওর গলার কখনো তিমথি কলার উঁচু করে রাখে না, কিন্তু ওর কলার নামানো, উঁচু মানে ওর কলার উঁচু করা, কিন্তু কলারের এক পাশ দিয়ে দেখা যাচ্ছে যে গলায় লাল একটা দাগ। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি, তোর গলায় এটা কি হলো রে? এটা তো আমি দেখিনি আগে। ও কোনো উত্তর দেয় না। আমি বলি, কি বিনি কি এখানে এসেছে? আমি কিছু বুঝতে পারছি না, আমার গায়ে বার কাঁপছে, আমি ভয়ে আরো শাটো হয়ে গেছি। এখন আমার মাথায় কিছু আসছে না,
আমি হঠাৎ করে মনে হলো যে আমরা চাচ্ছি একটা গান গাই, একটা ধর্মীয় গান। আমরা বললাম যে আমরা গানটা আরম্ভ করি, কারণ আমার এখানে গানটা গিয়ে আমরা ফিরে চলে যাবো, আমার কেন জানি খুব খারাপ লাগছে, আমি খুব ব্যস্ত হয়ে যাই। ও বলে না, তুই গানটা ধরবি না, আরম্ভ করবি না গানটা, চুপ করে বসে থাক। আমি বলি না, আমি যেতে হবে বলেই, আমি ওকে না বলেই মানে কিছু ও আরম্ভ করুক আর না করুক আমি গানটা ধরে ফেলি। আমি যখনই গানটা গাইতে আরম্ভ করি তখন একটা অদ্ভুত বিষয় ঘটে। ও ঠিক 4 পায়ে একটা কুকুর যেরকম নেমে যায়, ও গড়িয়ে আমার সামনে। আমি আজব হয়ে যায় যে কিভাবে ও নেমে গেল ওই গর্তের মধ্যে, ওই বড় মাঠের নিচু মাঠের মধ্যে। এবং ও নেমে গিয়ে একটা মানে কিরকম একটা আওয়াজ হলো, খুব একটা গাড়ির চাকা ব্রেক করলে যে কি সেরকম একটা আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজ হলো। এবং আমি আর ফিরে তাকাই না, আমি জোরে জোরে গানটা গাইতে গাইতে দৌড় দিয়ে, যতটুকু শক্তি ছিল শক্তি দৌড় দিয়ে আমি আমার একদম করে এত জোরে দৌড় দিয়েছি আমি বুঝতে পারিনি কখন আমি মেন গেটের সামনে চলে এসেছি। এবং আমি টিচারদের কোয়ার্টার গেট থেকে বেরিয়ে চলে এসেছি, কারণ কোনো লোকও দেখিনি, কোনো গার্ড। কিন্তু যখনই আমি হোস্টেলের মধ্যে ঢুকি তখন দেখি যে হোস্টেলে 4 জন ভাই অলরেডি চলে এসছে এবং আমাকেও তারা গেটেই আটকায়। বড় ভাইরা আটকে বলে, এত সময় কি করছিলি? আমার মুখে দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, আমি শুধু দাঁড়িয়ে কাঁদছি। কিন্তু আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে যে অলরেডি তো শাস্তি পাবোই, কারণ উপাসে গিয়েছিলাম রাত্রিবেলা। এমন সময় ঘড়ির দিকে তাকাতে আমি তাজ্জব হয়ে যাই। আমার নামের পাশে ওরা নামটা লিখছে, নাম জিজ্ঞেস করে বললাম 10:35 বাজে। আমি গিয়েছি 8টায় এবং আমার কাছে মনে হলো যে 10-15 মিনিট ছিলাম। আমি 2.5 ঘন্টা ওখানে কি করছিলাম আমি বুঝতে পারি না। বল যে কালকে অফিসে দেখা করবি, এই বলে একটা ভাই আমাকে অনেকটা ঘাট ধরে নিয়ে ডর্মে নিয়ে যায়। আমাদের ডর্মটা এরকম 2 তলা, আমার রুমটা একদম 2 তলার কর্নার সাইডে, আমার রুমের পাশেই বাথরুম। আর টিমোথি থাকতো নিচতলার একদম ফার্স্ট রুমে। কিন্তু আমরা কখনো একটা রুমে রাত্রে 10টার পরে যেতাম না আরেকজনের রুমে, আমি যেতে পারি না। এবং আমার কাছে মনে হলো সবাই নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে। তাই আমি উঠে আমার রুমেও সবাইকে ঘুম পাওয়া দেখি আমি যাই, আমাদের একটা ক্যান্টিন আছে, ওখানে একটা বড় ভাই ক্যান্টিনটা চালায়, ওখানে গিয়ে দাঁড়াই। বড় ভাইটা আমাকে দেখি বলে, কি রবিন, ভূত দেখলি? তোকে এরকম লাগছে কেন? আমি তখনও আমার এক্সপিরিয়েন্স থেকে কাটিয়ে উঠতে পারি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিমোথির কি হলো, কারণ আমি তিমোথিকে তো ওখানে দেখে এসেছিলাম। আমি খুব সন্দেহের মধ্যে, এমন সময় একটা ছেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে, দেখে মনে হলো যে সে ওই তিমোথির পাশে রুমে মনে হয় থাকে। আমি তাকে খুব অনুনয় বিনয় করে বলি যে তিমোথিকে একবার আমার কাছে ডেকে দাও, তিমোথি কি আছে রুমে, আমি তো তিমোথির সঙ্গে কথা বলতে চাই। তিমোথি আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড, এবং কেন আজকে এরকম হলো, কেন এগুলো বললো আমি কিছুই বুঝতে পারি না। ওই ছেলেটা আমার রিকোয়েস্ট অনেক করার পরে আনে, এবং 4-5 মিনিট আমি দাঁড়িয়ে আছি, আমি বলতে পারবো না কিরকম। এর মধ্যে দেখি তিমোথি এসেছে, ওই লাল গেঞ্জিটাই পরা, এবং চোখ মুছতে মুছতে এসেছে, অন্য একটা প্যান্ট পরা, একটা স্লিপিং প্যান্ট। চোখ মুছতে মুছতে এসে বলে, উইন কই, কি হয়েছে? ওকে দেখে তো আমার তখনই খেয়াল হলো যে ওর গা একটু ভিজা নেই, শুকনা, এবং মাত্র বিছনা থেকে উঠে এসছে। আমি প্রথমে জিজ্ঞেস করবার আগেই কিছু ওর গলা টেনে ধরে আমি ওর গলায় হাত দিই, গলায় হাত দিয়ে ওর গলা অনুভব করি, দেখি কোনো আঠা লেগে আছে বা কিছু কিছু কি দেখে আমাকে ভয় দেখাতে চাচ্ছিল। কিন্তু ও এতে খুবই আমার উপরে বিরক্ত হয়ে যায়, আমার হাতটা ছাড়া দিয়ে ফেলে দেয়, বলে হঠাৎ করে কি হলো, কি আজব ব্যাপার, আমার গলা ধরছিস? আমি বলি না, কিছু হয়নি, কারণ ওখানে অলরেডি 3-4 জন 5 জন চলে এসেছে, আমি কারো কোনো ট্রাবল চাচ্ছিলাম না। আমি বলি, বিনি কোথায়? কেন, বিনি তো ঘুমিয়ে আছে। তুই কখন এসেছিস ওপাশ থেকে? ও বললো, কেন, কারেন্ট যখন চলে গিয়েছিল তখন তো আমি চলে এলাম, আমি তো ভাবলাম তুইও চলে এসেছিস। আমি অবাক, তাহলে কে আমার সঙ্গে ওই 2.5 ঘন্টা ওখানে এভাবে আমাকে আটকে রেখেছিল? এবং যে মানুষটি সমস্ত গা ভেজা ছিল, পুরো গা ভেজা ছিল, এবং গলায় রক্ত, মানে একটা লাল একটা দাগ ছিল, এবং কিভাবে যে সে নেমে গেল আমি সেটা ভাষায় বর্ণনা করতে পেরেছি। এবং এরকম উইয়ার্ড ঘটনা আপনি যেটা বলছিলেন যে ওইখানকার মানে কেউ হিলস কারো কাছ থেকে পান নাই, বাট এরকম ঘটনা মাঝে মাঝে ওখানে আরো অনেক কিছু ঘটেছিল। আচ্ছা, আমরা এই ঘটনাটার সুতরাং আপনাদের কষ্ট একটু বাড়লো, আর একটু সময় আপনাদের জেগে থাকতে হবে সেই ঘটনাগুলো শোনার জন্য। সো উইন্ডার্স, আপনার যে ঘটনাগুলো আপনি শেয়ার করতে চাচ্ছেন, বাকি যে ঘটনাগুলো সেগুলো একটু আমাদের বলতে পারেন। হ্যালো লিসনার্স, আমি এই ঘটনাটা বলার আগে আমি একটু বলে নিতে চাই যে আমার কাজিন যে আমাকে ঘটনাটা বলেছিল, এবং আমি ছিলাম দেশে, এটা ঘটনা ঘটেছিল মোংলাতে, তার নাম জনি, তাকে বলতে চাই। এবং
আমি এই ঘটনাটা যার যার সঙ্গে শেয়ার করেছি, এরকম আমার একটা বুবু কণা এবং আরেকজন নিপা, তারা আমাকে অনেক সাপোর্ট করে এবং তারা আমাকে এনকারেজমেন্ট দিয়েছে ভূত এফএমে আসবার জন্য, কথা বলবার জন্য। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমার ওই কাজিনটার বাবার একটা লিজ আছে, মোংলাতে চিংড়ি মাছের চাষ হয়। তো ওই লিজে রাত্রেবেলা 6 বিঘার মতো জমি, তো ওখানে মানে লিজটাকে চোরের থেকে প্রোটেক্ট করবার জন্য কেউ একজন থাকে। তো সেদিন পালাক্রমে ওকে যেতে হচ্ছিল। তো ও যখন ওই লিজে রাত্রে থাকবার জন্য যাচ্ছিল তখন প্রায় 10:30টার মতো বাজে। তো আমাদের গ্রামের ওই রাস্তা দিয়ে ও লিজে যাওয়ার আগে একটা 3 রাস্তার একটা মোড় আছে, মানে ইটের রাস্তা, 3 রাস্তার মোড়। ওই রাস্তার এক পাশে হচ্ছে গোলবাগান, ডান পাশে আমার একটা মামার বাড়ি, কিন্তু মামার বাড়িটা এর আগে প্রায় 50 হাত এমনি খালি একটা জায়গা, তারপরে আবার 50 হাত একটা বড় পুকুর, তারপরে মামার বাড়িটা, মামার নাম জিদিদিও। তো সে মামার আবার অনেকগুলো মহিষও আছে, মামা গরুও পোষে, মহিষও পোষে, তো এগুলো পালে, তো এগুলো আছে। তো ও যখনই যাচ্ছিল রাত্রে 10:30টার দিকে, তখন ও আমার ভাই জনি দেখতে পায় যে ছোট একটা মহিষের বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। তো আমাকে বলে যে বাচ্চাটা এত ছোট, মানে এরকম ছোট, মানে একদম নতুন নিউবর্ন একটা মহিষের বাচ্চা, এবং বাচ্চাটা তার কোমরের চেয়েও নিচে। তো এরকম হেঁটে আসছিল, তো সে কি করবে বুঝতে পারছে না। তো ভাবলো যে বাচ্চাটাকে ওইদিকে চালিয়ে দিবে, হেঁটে হেঁটে চলে যাবে বাচ্চাটা মহিষের দিকে। কিন্তু ও যখনই বাচ্চাটা আরেকটু কাছে গেল তখন দেখলো যে পিছনে একটা মানে মা মহিষটা, বড় মহিষ একটা, এবং সিং মা। তো ও এটা দেখে বলছে এত রাত্রেবেলা এই মহিষটা তো এভাবে ছেড়ে আসতে পারে না, মানে ওরা গ্রেস করে তো সন্ধ্যার দিকে, সন্ধ্যা পর্যন্ত, রাত্রেবেলা কিভাবে বেরিয়ে আসলো। তো ও কি হলো কি, একটা ডাল ভাঙলো, মানে পাশে বেড়ার থেকে একটা ডাল ভাঙলো ওকে তাড়া দেওয়ার জন্য। ও যখনই বেড়ার থেকে ডাল ভেঙে তাড়িয়ে দিতে যাচ্ছে, ও দেখে ওই মহিষটার পিছনে মানে একটা ডবল, ওই মহিষের ডবল একটা উঁচু, মানে এত উঁচু যে খেজুর গাছ পর্যন্ত উঁচু মহিষ, এবং বিশাল বড় বড় শিং দিয়ে দাঁড়িয়ে আছে, এবং ওর নিচে মানে মহিষ ভরা, ওই বড় মহিষটার নিচে মানে অনেক মহিষ ভরা, পুরো রাস্তা সব আটকে গেছে মহিষ দিয়ে। আর ওই মহিষটা যখনই মাথাটা ঢাকা দিল, মাথা নিচু করে, মানে বেড়া একটা দেখলো যে ভেঙে গেছে। তো ও ওই দেখে, মানে ওর কোনো সেন্স নাই, ও মানে সব ফেলে দৌড় দিয়ে, চিল্লানি দিয়ে দৌড় দিয়ে ওই বাড়ির কাছে আস্তে আস্তে পড়ে গেছে, ওই গোলবাগানের দিকে, মানে ওখানে পড়ে গেছে। পড়ে গেলে আমাদের পাশের বাসা থেকেই মানে কেউ ডাক দিয়েছে কি কিছু একটা হয়েছে, কেউ আগাও, মানে খুলনার ভাষায় আগাও, কিছু একটা হয়েছে। তো যে মানে জনির বাবা, যেহেতু তার ছেলেই যাচ্ছিল, আমার মেশো, উনি সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে যে দেখে কি তার ছেলে রাস্তার উপরে পড়ে হাঁপাচ্ছে, মানে কিছু বলতে পারছে না, মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, কিছু বলতে পারছে না, হাঁপাচ্ছে, মানে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। তো আমরাও পিছে পিছে আসছি, আমি যেহেতু গিয়েছিলাম দেশের বাড়িতে, এসে দেখছি ওখানে কথা বলতে পারছে না, মানে একদম সেইকেন হয়ে গেছে। তো মানে কিছু একটা বলছে যে ওখানে কিছু একটা আছে, ওখানে কিছু একটা আছে এরকম বলছে, কিন্তু আর কিছু বলতে পারছে না। ওকে উঠানো হলো, পানি দেওয়া হলো, মানে প্রায় 1-1.5 ঘন্টা লাগলো রিকভার করতে। পরে ও ঘটনাটা বললো, এটা হলো। তো তার আগেই মানে শুনবার আগেই তার বাবা কিন্তু টর্চ নিয়ে গেছে ওখানে, আরো 4-5 জন লাঠি টাঠি নিয়ে গেছে, কিছু না। ওই জিদিদিও মামার বাসার থেকে মানে ফোন ছিল না, মানে তার বাসায় গেল, তখন মোবাইল ছিল না। তো গেলে বললো যে না, কিছু কোনো মহিষ বাইর হয় নাই, কিছু হয় না, এবং যেটা দেখেছে এটা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যেখানে ও বলেছিল এক্সাক্ট জায়গাতে বেড়া ভাঙা, প্রায় 1.5 হাতের মতো বেড়া ভেঙে গেছে। বেড়াগুলা কিন্তু লোহার শিক দিয়ে, মানে লোহার ওই যে তার কাটা দেওয়া বেড়া, গাছ আছে এবং তার কাটা, ওই তার কাটা সুতা মোচড়ায় ভেঙে পড়ে গেছে, মানে ও যে জায়গা বলছে ওই জায়গাতেই। এটা খুব ইন্টারেস্টিং ছিল। তার 3-4 দিন পরে আমি আবার ওখানেই একটা কুটার একটা গাদিতে বড় একটা প্রজাপতি দেখেছিলাম, দুপুর 12টার দিকে। এত বড় প্রজাপতি আমি কোনোদিন দেখিনি আমার লাইফে, মানে 1 হাতের মতো উইং স্প্যান, একটা ব্লুইশ প্রজাপতি, এবং একটা ডানার মধ্যে একটা চোখ আছে। তো আমি সঙ্গে সঙ্গে আমার পাশের একটা মামাতো ভাইকে দেখালাম, এই দেখ প্রজাপতি, এত বড় একটা প্রজাপতি। ও দেখলো, ওর নাম লিওন, ও দেখলো। কিন্তু এরপরে যখন আমি ফিরে এসে অন্যজনকে নিয়ে গেছিলাম, তখন আর কোনো প্রজাপতি কেউ দেখে নাই আর। তো ওইটা হয়তো উড়ে যেতে পারে, কিন্তু ওই মানে মহিষের ব্যাপারটা, যে বড় মহিষ দেখেছিল, ওইটা নিয়ে ও এখনো ভয় পায়,
এবং এখনো বলে। তো আমাকে বলেছিল যে এই ঘটনাটা আমি শেয়ার করতে পারি, তো আমি শেয়ার করলাম আজকে। ওকে উইন্ডাস, আপনার ঘটনার প্রশংসা অনেকের কাছেই পাচ্ছি। আমি লাস্ট একটা ঘটনা আছে উইন্ডাসে, সেটাও আমি ছোট্ট করে, যেহেতু খুব ছোট ছোট করে এখন শুনছি, ছোট করে একটা ঘটনা, সেটা হচ্ছে লাস্টে ইলিশ মাছের একটা ঘটনা আছে এবং একটা গ্রামে সব মানুষ হারিকেন ব্যবহার করে। ওই ঘটনাটা একটু বলে আমাদের শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি বলবো। এটা আমার দাদুর থেকে এবং দিদিমার থেকে শোনা। আমার দাদুর সঙ্গে আমাদের গ্রামে মোংলায় নারকেলতলা আমার দাদুর বাড়ি, মানে আমার মার বাবা। তো সেখানে দাদুর সঙ্গে আমি একদিন মানে চাঁদ পাইতেই বাজার বসে, ওখানে আম কাঁঠালের সময় গেছি। তো এখন আসার সময় মানে বাজারে যাওয়ার সময় দেখতে পাচ্ছি তখন 5:30টার মতো বাজে, সবাই হেরিকেন নিয়ে যায় বাজারে। বিকাল 5:30, বিকাল 5:30, মানে সূর্যের আলো আছে, সবকিছু আছে এবং খোলা মাঠ, মানে ওখানে রাস্তাটাও খোলা, কোনো ধানের জমি সাইডে, কোনো অন্ধকারের কিছু নেই। হেরিকেন নিয়ে যায় কেন? দাদু এরা হেরিকেন নিয়ে যায় কেন? তো দাদু না আমাকে বললো, মানে বলছে ঠিক আছে বাসায় ফিরবার কথা, এসে বাসায় বলবো। তো আমরা ফিরে আসতে দাদুর ঘটনাটা বলে যে এখন থেকে প্রায় 30-32 বছর আগে যখন দাদু ওই বাজার থেকে এরকম একটা ইলিশ মাছ কিনেছিল, বড় একটা ইলিশ মাছ এবং কাঁঠাল এবং আরো কিছু তরকারি কিনে আসছিল, তখন প্রথমে যখন আসে দাদু বার ফিরে, ওই জায়গাটা অনেক অনেক ফাঁকা জমি, ধানের জমি, অনেক ফাঁকা জায়গা, মাঝখান দিয়ে রাস্তা ইটের, তখন ইটের রাস্তা ছিল না, তখন কাদার রাস্তা ছিল। তখন দেখে রাস্তার মাঝখানে 2.5 থেকে 3 বছরের একটা মেয়ে আমার দাদু দেখেন দাঁড়িয়ে, মানে হাত দিয়ে বলছে ইলিশ মাছটা রেখে যা, আমাকে দিয়ে যা, এরকম দাদুকে। দাদু কিন্তু বুঝতে পেরেছে যে এই মেয়েটা এখানে আসার কথা না, এবং দাদু মানে ঈশ্বরকে খুব বিশ্বাস করতেন এবং তাড়া দিয়েছে মেয়েটাকে, বলছে তুই শয়তান, তুই ওকে দেখতে পাচ্ছি না, তুই কিছু না, তুই চলে যা বললে মেয়েটা গড়িয়ে, মানে একদম দাঁড়ানো অবস্থায় পড়ে, গড়িয়ে রাস্তা থেকে পড়ে ধান খেতে চলেছে। তো দাদু বুঝতে পারে, দাদু ভয় পায়নি, দাদুর তখন বয়স 50-র মতো। দাদু মাছটাকে জাপটে ধরে, আর একটা হাতে ব্যাগ, হেরিকেন টেরিকেন তখন নিত না কেউ, কি হেঁটে আরম্ভ করেছে। দেখে কি দাদুর পিছনে পিছনে আরো একটা কুকুর আসছে, এবং সেই কুকুরটা অনেক বড়, অনেক লোম, মানে অনেক বড়, অনেক লোম, গ্রামের কুকুর এরকম লোম হয় না, অনেক লোম এবং খয়েরি ধরনের একটা কুকুর। ওই কুকুরটার সম্পর্কে আমার মামিও একদিন বলেছিল, দেখেছিল। তো ওই কুকুরটা আসছে, তো দাদু কিন্তু এবারও বুঝতে পেরেছে যে এটা শয়তানের কাজ, রাস্তায় ফলো করছে, এবং কুকুরটা খুব কাছে এসে মানে জিব্বা বের করছে। তখন দাদু আবার ফিরে তাকিয়ে দাঁড়িয়ে আবার মানে একটা বাইবেলের কোন একটা পথ পড়ে ধমক দিলে কুকুরটা ফলো করে না। এরপরে যখন দাদুর একটু ভয় হচ্ছে, আস্তে আস্তে সন্ধ্যা প্রায় 6:30টার মতো বেজে গেছে 30 বছর আগে, তখন দাদু একটু জোরে জোরে হাঁটছেন। এর সময় দেখেন যে বিশাল বড় একটা সাদা ঘোড়া মানে ক্ষেতের থেকে উঠে একদম তাকে হিট করবার জন্য দৌড়িয়ে আসছে, এবং নাই করে যেরকম ঘোড়া আওয়াজ করে এরকম ভাবে আওয়াজ করে করে আসছে ঘোড়াটা। দাদু ওই দেখে মানে যে হাতে ভারী ছিল তো কাঁঠালের ব্যাগটা, ওইটা ফেলে দিয়েছেন, বাট ইলিশ মাছটা ফেলেন নাই, তো মাছটা ধরে রেখেছেন, ইলিশ মাছটা ধরে রেখেছেন। কিন্তু ঘোড়াটা খুব দৌড়ে এসে একদম দাদুর সামনে দিয়ে এসে ঘুরে চলে গেল। কিছু করলো না, দাদু বললো পারবি না, আমাকে কিছু করতে পারবি না। কিন্তু দাদু মানে প্রায় দৌড়ানো আরম্ভ করেছেন, এসে গেছেন কাছে, প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা, বাট কাছাকাছি চলে আসছেন, দৌড়ানো আরম্ভ করেছেন। এবার লাস্টে যেটা হলো সেটা হলো রাস্তায় কিছু দূর দাঁড়িয়ে দেখছেন কি এবার একটা সাদা জামা পরা, সাদা একটা শাড়ি পরা একটা বউর মতো দাঁড়িয়ে আছে। দাদু এবার থেমে, ওর সামনে থেমে যখন ক্রস করে যাবে, দাদু তাকাচ্ছিলেন না, মহিলাটা সামনের দিকে তাকিয়েছিল, তো ঘুরলো যখন দাদু দেখলেন যে নাকটা নাই, এবং ও একই কথা বলছে যে মেয়েটাকে ইলিশ মাছ দিলি না কেন, তুই এরকম কেন? তো দাদু বললো যে হয়তো বা ইলিশ মাছ খাওয়া হবে না, কিন্তু আমি কাউকে দিব না। এই বলে দাদু বাসায় চলে আসেন, এবং বাসায় এসে দিদিমাকে বলেন যে এই ইলিশ মাছটাকে দেখো তো, দিদিমাকে বলতো করুণার মা ইলিশ মাছটাকে দেখো তো, ইলিশ মাছ কিছু হয়েছে কিনা। দিদিমা ইলিশ মাছটাকে দেখে বলছে কি যে ইলিশ মাছটা তো পচে গেছে, তুমি এই ইলিশ মাছ কেন কিনে আনলা? দিদিমা কিন্তু কিছুই জানেন না এ ব্যাপারে, এবং বাজারে গেলা আর তো কিছু আনলা না। তো এটা দিদিমা আমাকে আগে বলেছিলেন, এবং আমি দিদিমার কথা শুনেই দাদুর থেকে শুনলাম। কিন্তু আমি আসলে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখনো মানুষ ওখানে হেরিকেন নিয়ে চলাফেরা করে। আমি রিকশাওয়ালাকে জিজ্ঞেস করি হেরিকেন কেন জ্বালাচ্ছেন তো না, হেরিকেন কেন লাগে হেরিকেন থাকে, টেমি থাকে, এবং ওখান থেকে যখনই বাজার করে আসেন ওই হেরিকেন ধরে ধরে, মানে সন্ধ্যা 6টা 6:30 7টার দিকেও হেরিকেন, মানে অন্ধকার না তাও হেরিকেনটা ধরে আনেন মানুষ, এরকম একটা ইউজুয়াল প্র্যাকটিস হয়ে গেছে এখানে। আমি আমার স্টোরিটা শেষ করতে চাচ্ছি। এবং ওকে, থ্যাংক ইউ। মানে ওরা কি পচা মাছ যেন না খায়, এর জন্য ওরা খুব আমার যেটা মনে হয় যে মাছটা মনে হয় আগে পচা ছিল না, কিনেছিলেন কি পচা?
পচা মাছ তো ওখানে তো ইলিশ মাছ ধরা হয় মোংলাতে। আচ্ছা, মানে একদম ধরা মাছ, এটা পচে গেছে। মানে টাটকা মাছ একদম পুরোপুরি কেনা হয়েছিল এবং পরে পচে যায়। তাহলে সবাই ভয়ে হারিকেন ইউজ করে, মানে যদি এখনো অন্ধকার ইউজ হয়ে করে, যায়। হ্যাঁ। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে হারিকেন নিয়ে মানে দিনের বেলায় মানুষ 30 চলাফেরা বছর। কোন করছে। জায়গায় এটা? চানপাই, মোংলায়, মোংলা বন্দর, নারকেলতলা গ্রামে। খুব ইন্টারেস্টিং। খুব ইন্টারেস্টিং এই ঘটনাটা। এবং আমি কয়েকটা SMS পড়ে ফেলি। জিশান লিখেছেন যে আই এম ফ্রম। আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন এবং তিনি আমাদের সাথে আরো একদিন জয়েন করেছিলেন এবং তা আমরা প্রচুর SMS পেয়েছি আপনাদের কাছ থেকে। সেই দিনই আপনারা সবাই প্রশংসা করেছিলেন ঘটনাগুলোর। তো আমরা বলেছিলাম যে বাথরুম নিয়ে অনেক প্রবলেম থাকে, সো আমি বাথরুম রিলেটেড একটা ঘটনা তার কাছ থেকে শুনবো। আমার সঙ্গে রয়েছেন উইন। কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, ওকে। তো বাথরুম নিয়ে ঘটনাটা আমরা একটু শুনে ফেলি। হ্যালো লিসনার্স, আমি উইন ডায়েস। আমি আবার এসেছি রেডিও ভূত এফএমে, রেডিও 4-তে। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটার আগে একটু বলে নিতে চাই যে আমরা মনে করি যে আমরা যারা বয়স্ক বা বড় তারাই হয়তো বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপেরিয়েন্স করি, কিন্তু আমরা শুনে অবাক হব যে 3 বছর বা 3.5 বছর এরকম ছোট একজন যখন স্ট্রেঞ্জ জিনিস অনুভব করে বা কোনো স্ট্রেঞ্জ কম্পেনিয়ন দেখে, তাদের কাছে কিরকম অদ্ভুত লাগতে পারে জিনিসটা, তাদের ওয়ার্ল্ডটা কিরকম চেঞ্জ হয়ে যায়, এটাই একটা এক্সাম্পল আমি দিতে চাচ্ছি। এবং এটা আমার খুব কাছের, আমার ভাই, মানে আমার কাজিন, আমার মাসির ছেলে, তার নাম উইল, এবং তার ছোট বোন মাত্র এখন 5.5 বছর বয়স, তার নাম প্রিয়া। তাদেরকে নিয়ে আমি এই ঘটনাটা বলবো। বেশ অনেক দিন আগে, 2 বছরের মতো, তখন প্রিয়ার বয়স 3 বছর, কথা বলতে পারে ভালোই, এবং একটা বড় একটা নেশা তার যে বাথরুমে গোসল করবে অনেক সময়। তার মা ডাক্তার থাকার কারণে প্রায় হসপিটালে থাকতে হতো এবং বাসাতে কাজের লোকের উপরেই প্রিয়াকে রেখে যেতে হতো। তো প্রায় তার মা আমার মাকে ফোন করে বলতো যে দেখ মেজদি, আমার মেয়ে এরকম বাথরুমে 1 ঘন্টা 1.5 ঘন্টা 12টায় ঢুকেছে, 1:30 বাজে বেরিয়েছে, কি করব? মানে খুব চিন্তিত, কারণ এত সময় একটা মেয়ে বাথরুমে কিভাবে থাকে, ছোট একটা মেয়ে 3 বছরের, গোসল করে এবং পানি সব শেষ হয়ে যায়, মানে গোসল করছে এবং বের করতে পারছে না, এমন অবস্থা যে বাথরুমের দরজাটা সে আটকে দেয় ভিতরে ঢুকে, এবং কেউ যদি ওকে ভিতর বাইরে ধাক্কা দেয় বলে যে আমি এখানে খেলা করছি, বাবুরা আছে, তোমরা এখন ডেকো না, আমি খেলা শেষ করে চলে আসবো, কিছু হবে না, আমি গোসল শেষ করে চলে আসবো, এরকম কথা বলে। কিন্তু এই জিনিসটা অনেক একটা স্ট্রেঞ্জ ব্যাপার, এবং এমন ঘটনাটা ঘটে খুব খুব পিরিয়ডিক্যালি রিপিটেড হয় ঘটনাটা, প্রায় সপ্তাহে একবার এরকম হয় যে বাথরুমে সে 2 ঘন্টা কাটিয়ে দিয়েছে। এরকমই একদিন দুপুরে, যেদিন উইল তার বড় ভাই বাসায় ছিল এবং সেও ছিল, শুধু উইল আর প্রিয়া দুজনে বাসায় ছিল। সেদিন হয়েছে উইল একটা বই পড়ছে খাটের উপর, একটা গল্পের বই। তখন হঠাৎ করে তার কাছে মনে হলো যে প্রিয়া তো দেখছি না প্রিয়াকে, এবং সে তার বেডরুম থেকে বাইরে তাকাতেই, মানে সরাসরি বাথরুমটা দেখা যায় না, বাট দরজা দিয়ে দেখলো যে কিছু একটা বাথরুমের দিকে হেঁটে গেল। সে দেখতে পেল হয়তো একটা ছায়া বা কিছু একটা দেখতে পেল, পেলে সে বইটা রেখে খাটের উপরে হেঁটে বাথরুমের দিকে যেতে আরম্ভ করে, এবং বাথরুমে যেয়ে দেখে যে বাথরুম থেকে প্রচন্ড আওয়াজ আসছে, লাফালাফি, দাপাদাপির, অনেক হাসাহাসির এবং চিৎকার করে, মানে বাচ্চারা যে ছোট ছোট অনেক বাচ্চা, একটা না এরকম অনেক বাচ্চা খেললে যেরকম আওয়াজ হয়, এবং মানে কল, শাওয়ার, ট্যাপ সব খোলা, এমনকি পানি ওভারফ্লো করে বাইরে চলে আসছে। কারণ মাত্র যদি প্রিয়া এখন ঢুকতো, যে ছায়াটা সে দেখেছিল, তাহলে হয়তো বা এখনই পানিটা এভাবে বাইরে চলে আসতো না, অনেক সময় ধরে হয়তো প্রিয়া ঢুকেছে এবং পানিটা বাইরে চলে আসছে ওভারফ্লো করে বাথরুমের। এরকম অবস্থা, সে কান পেতে শুনে যে অনেক আওয়াজ শুনতে পাচ্ছে এবং সে ভাবে যে এটা এরকম কেন হচ্ছে। তো সে ডাক দেয়, প্রিয়া তুমি বাথরুম থেকে বেরিয়ে আসো, তোমাকে না বলেছে বাথরুমে এরকম এত সময় থাকবে না। কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো শব্দ নেই, সেই লাফালাফি চেঁচামেচি চলেই যাচ্ছে, এবং সে মনে করে বাসায় তো আর কেউ নেই, সে একা, এখন তাকে প্রিয়াকে বের করতে হবে, নাহলে তো সবাই বকা দিবে। তো সে অনেক অনেক চিন্তিত হয়ে আবার বলে, প্রিয়া তুমি বেরিয়ে আসো, এবং সে বলে জোরে ধাক্কা দেয় 2 বার। এবার হালকা একটা আওয়াজ আসে প্রিয়ার মুখ থেকে যে আমি এখানে খেলা করছি বাবুদের সাথে, আমাকে এখন ডেকো না, আমি পরে আসবো, আমি দরজা ভিতর থেকে আটকে দিয়েছি, তুমি খুলতে পারবে না। এটা শুনে
আমার ভাই সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যায় এবং মনে করে বলে যে তুমি সব কল কেন খোলা রেখেছো, এত আওয়াজ কেন শুনতে পাচ্ছি। বলে তুমি কোনো কথা বলো না, আমি বের হব না এখন, আমি বাবুদের সঙ্গে খেলা শেষ করে আজকে বের হব। এই শুনেই ওর কাছে অনেক স্ট্রেঞ্জ লাগে এবং ও অনেক জোরে দরজাটা ধাক্কা দেয় এবং ধাক্কা দিতে দিতে এমন একটা সময় আসে যে প্লাস্টিকের দরজা হওয়ার কারণে দরজার ওই যে ছিটকানিটা লাগানো ছিল ওই ছিটকানিটা ভেঙে দরজাটা খুলে যায় এবং খুলে গেলেই দরজার মানে এমন একটা পজিশন জিনিসটা যে দরজার পিছনে একটা ড্রাম, মানে খুলে গেলে দরজাটা ওই ড্রামটাকে হাইড করে থাকে। তো খুলে দেখে যে প্রিয়া ওই দরজা খোলার পরে সামনের দিকে আছে বোলের উপরে, প্রিয়া শুয়ে আছে পানির উপরে, বোলটা পুরো ভরা পানি, প্রিয়া শুয়ে আছে। কিন্তু এত চেঁচামেচি, এত পানি, শাওয়ারটা খোলা এবং পানি পড়ছে, মানে চেঁচামেচির শব্দ যে শুনেছে সেটা একদম মানে কাউকে আর দেখতে পায় না বাথরুমে এবং কেউ ছিল না। তো সে সঙ্গে সঙ্গে এই অবস্থা প্রিয়াকে দেখে টান দিয়ে বের করে নিয়ে আসে, বের করে নিয়ে এসে মায়েরও দেয় প্রিয়া এবং সারাদিন সেদিন প্রায় 11-12টার দিকে ঢুকেছিল, প্রায় 2টার দিকে তাকে বের করা হয় এবং সারাদিনই সে প্রিয়া চিল্লায় এবং সেদিন আমরাও তার বাসা গিয়ে এবং এমন একটা করছে, মারামারি করছে, সবাইকে বলছে আমাকে বাবুর সঙ্গেও খেলতে দেবে না, তার দেখতে পাচ্ছি না, কামড় দিচ্ছে, 20 বছর বয়সে কামড় দিচ্ছে, বলছে আমি বাথরুমে বাবুদের সঙ্গে খেলা করব, কেন তুমি বের করে নিয়ে আসলে আমাকে, এবং অনেক কান্নাকাটি করছে, রাত 8টা পর্যন্ত এরকম কান্নাকাটি করে, তারপরে শান্ত হয়ে ঘুমিয়ে যায়। তো এরকম বাসায় কেউ যদি বিশ্বাস করে না বাবু, কারণ ও বড়দেরকেও বাবু বলতো ছোট মানুষের জন্য, যে ছিল বাথরুমে বিশ্বাস করে না। কিন্তু তার প্রায় 3-4 মাস পরে তখন উইলের পরীক্ষা 12টার সময়, তখন ও বাসায় একা, প্রিয়াকে নিয়ে তখন কাজের লোক ও বাসায় 12টার দিকেই ও হঠাৎ করে বাথরুমে যায়, গোসল করবে বা এরকম কিছু একটা জন্য বাথরুমে যেয়ে ও যখনই দরজাটা আবার খুলে, বাথরুমের দরজাটা এরপর আর ছিটকানি লাগানো নেই, অন্যভাবে লাগাতে হয়, দরজাটা খুলে ওই ড্রামটা কিন্তু আবার দরজার পিছনে পড়ে যায়। তো ঢুকে যখন আবার দরজাটা লাগাতে যায় তখন ও দেখে যে ড্রামের উপরে একটা ছোট্ট বাচ্চা আসন পেতে বসে আছে এবং বাচ্চাটার চেহারা হুবহু তার মতো। এটা দেখে ও মানে একটুকটুকু একটা বাচ্চা কিন্তু তার মতো কিভাবে চেহারা হতে পারে, এবং ওখানে কোনো আয়না নেই, আমিও বাথরুমে গিয়েছি, আমি ওখানে শাওয়ার করেছি কয়েকবার, কোনো আয়না নেই যে আয়নার রিফ্লেকশন দেখবে। ওটা দেখে ও সত্যি বাথরুমের মধ্যে পড়ে যায়, ওই অবস্থাতেই কোনো মতে দৌড়িয়ে একদম মেন দরজা খুলে নিচে চলে আসে ভয়ে এবং এসে চিল্লাতে থাকে যে বাথরুমে আমাকে দেখেছি, আমাকে বাথরুমে দেখেছি এরকম বলে। এমন সময় তার বাসায় আরেকটা মামা থাকে, তার নাম রিপন, সেও তার কাজ শেষ করে বাসায় ফিরছিল লাঞ্চ করবার সময়, সে তাকে সিঁড়িতে ধরে বলে চলো উপরে যাই, কি হয়েছে। তো ওই দরজা খোলা অবস্থাতে তারা যখন দুজন উপরে ঢুকে বাসায় এসে দেখে আসলে বাথরুমে কিছু নাই, কিন্তু শাওয়ারটার পানিও খোলা এবং ট্যাপের পানিও খোলা এবং বালতিটা ভরে একদম পানি ওভারফ্লো করে পড়ে যাচ্ছে, আগে যেরকম হতো সেরকমই। এবং তখনই উইল বল যেগুলো কিছুই ও দেখেনি এবং করেনি, কিন্তু ওখানে একটা বাচ্চা দেখেছিল। এরপরে আমরা একটু সেন্স করতে পারি যে আসলে কিছু একটা ছিল এরকম। তো সে বাসাও চেঞ্জ করা হয়েছিল এবং নতুন বাসাতে এসেছিল। এখনো প্রিয়া 5 বছর বয়স, এখনো মাঝে মাঝে এরকম হয়, তাকে সবসময় প্রায় চোখে রাখতে হয়, বাথরুমে ঢুকলে 1-1.5 ঘন্টা এখনো কাটিয়ে দেয়। আমরা বুঝতে পারি না কাদের সঙ্গে খেলা করে, কাদেরকে বাবু বলে, কিন্তু ঘটনাটা সত্যি অনেক। ওকে, আমরা এই ধরনের ঘটনা একটা শুনেছিলাম, ইনফ্যাক্ট যে অনেকে এরকম প্লেমেট থাকে। এন্ড আমরা একদম শুরুর দিকে, ভূত এফএম এর শুরুর দিকে, গত বছরের কথা বলছি, তখন জুজুলে যে ঘটনাটা শুনেছিলাম আমরা, সেখানে ঠিক ওই একই ঘটনা, যে ঘটনাটা সিলেটে ঘটেছিল, ইন্ডিয়ায় ঘটেছিল, ঠিক সেই ঘটনার রেশ ধরেই যিনি আমাদের ঘটনা বলেছিলেন তিনি ঢাকায় এসে সেই জুজুর ছবিটা দেখতে পান। যাই হোক, একটা সেটা হচ্ছে একটা ঢাকার নিকেতনে একটা পিচ্চির কাছে, এবং সে বলে যে এটা আমার প্লেমেট। ওকে, জুয়েল আমাদের ঢাকা থেকে SMS করেছেন, লিখেছেন, অভিযোগ করেছেন আর কি, যে তুমি কখনোই আমার SMS পড়ো না। আজকে পড়ে ফেললাম আপনার SMS। আমাকে সনি লিখেছেন চট্টগ্রাম থেকে, প্লিজ SMSটা পড়ো, আমি SMSটা পড়ে ফেললাম। এছাড়া আমাকে দীপ SMS করেছেন, SMS করেছেন সুমন, SMS করেছেন বৃষ্টি।